আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে যে অধ্যায়টি নিয়ে আসলাম, এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট, আপনি যে বোর্ডেরই হন না কেন, 26 ব্যাচে আপনি আছেন, আপনি অবশ্যই ক্লাসটি করবেন। আজকে আমি উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র শুরু করব। এন্ড দ্বিতীয় পত্রের আজকে আমি বাস্তব সংখ্যা এবং অসমতা নামক যে অধ্যায়টা, বাস্তব সংখ্যা ও অসমতা নামক যে অধ্যায়টা আমরা প্রথম অধ্যায় হিসেবে জানি। তো এই অধ্যায়টা থেকে বিগত বছরগুলোতে যে এমসিকিউ গুলো আসছে বা আসার সম্ভাবনা আছে, আসতে পারে, একদম টাইপ ভিত্তিক আকারে সেটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। আপনারা ইতিমধ্যে জানেন হচ্ছে ফার্স্ট পার্টে যে 10টা অধ্যায় আমাদের আছে: ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা, বৃত্ত, বিন্যাস, সমাবেশ, ত্রিকোণমিতি, অনুপাত, সংযুক্ত ত্রিকোণমিতি, অনুপাত, ফাংশনের লেখচিত্র, অন্তরীকরণ এবং যোগজীকরণ। এই মোট 10টা অধ্যায়ের পর 10টা ক্লাস আমি আপলোড করে দিচ্ছি। আজকে থেকে হচ্ছে আমি সেকেন্ড পার্ট শুরু করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার বাস্তব সংখ্যা এবং অসমতা। তো দেখেন, আমি এখন শুরু করি। আপনারা জাস্ট দেখবেন যে কোন কোন টপিক থেকে আমাদের বারবার এমসিকিউ আসতেছে, তাহলে আমাদের কি পড়া উচিত। তো আপনাকে একটা সেট দিবে, সেট, একটা সেট দিয়ে সেটাকে আপনাকে দুইটা জিনিস, একটা হচ্ছে সাব এস আর একটা হলো সুপ এস, মানে সাব সুপ নির্ণয়। তাহলে আমার প্রথম যে জিনিসটা, আপনারা ছোট ক্লাসে নবম দশম শ্রেণীতে এই জিনিসটা অবশ্যই পড়ছেন, যে একটা সেট মানে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আরো একটা আছে, সেটা প্রকাশ করে হচ্ছে ব্যঞ্চিত্রের মাধ্যমে, ওটা আলাদা। বাট দুই ভাবে, মূলত আমরা দুই ভাবে কিন্তু প্রকাশ করি, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তো আপনাকে একটা সেট দিবে, জাস্ট সেট গঠন পদ্ধতিতে দিবে। সেট গঠন পদ্ধতি দিয়ে আপনাকে ওটা থেকে সাব এফ এবং সুপ এফ, মানে সাব সুপ বের করতে বলবে। তো এই সাব সুপ জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি, সেই জিনিসটা একটু খেয়াল করেন। সাব সুপ মানে হচ্ছে আপনাকে যেটা সেট গঠন পদ্ধতিতে দিবে, সেট গঠন পদ্ধতিতে যখন আপনাকে দিবে ওই জিনিসটা, ওটাকে আপনি তালিকা পদ্ধতিতে নেবেন। তাহলে প্রথমে কি, সেট গঠন থেকে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতিতে আপনি নেবেন। তালিকা পদ্ধতিতে নেওয়ার পর ওইখানে যে ভুক্তিগুলো থাকবে, সব থেকে যেটা ছোট ভুক্তি, ওই ভুক্তিগুলোর মধ্যে যে ভুক্তিটা সব থেকে ছোট, ওইটাকে বলা হয় আপনার কি, ইনফ। ইনফ বলা হয় এটা, ইনফ। ইনফ মানে সব থেকে ছোট বোঝা, সব থেকে ছোট। আর একটা জিনিস আছে আমাদের ছাপ। ছাপ মানে মানে সব থেকে বড় যেটা, মানে আপনি ওইটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আপনি তালিকা পদ্ধতিতে নিলেন, নিয়ে ওই যে তালিকা পদ্ধতির যে ভুক্তিগুলো আছে, সব থেকে ছোট ভুক্তিকে আপনি ইন্ট দ্বারা প্রকাশ করবেন, সব থেকে বড় ভুক্তিকে আপনি সাব দ্বারা প্রকাশ করবেন। তো আপনাকে ইনফ এফ চাইতে পারে, অথবা সাব এফ আপনার চাইতে পারে, অথবা দুইটাও চাইতে পারে। সাধারণত একটাই চাই, যে কোনো, হয়তো ইনফ চাবে, না হয় সাব চাবে, যে কোনো একটা চাবে। আর যদি দুইটা চাই তাহলে আমরা দুইটাই বের করব, অসুবিধা নেই।
তো আসেন আমরা তো এই জিনিসটা বুঝলাম যে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে একটা সেট, ওটা আমরা তালিকা পদ্ধতিতে নিব। এরপর হচ্ছে যে সব থেকে মানটা ছোট থাকবে ওখানে ওটা ইনফ, আর সব থেকে বড় এটা হবে সাব। এবার আমরা করি। এখানে একটু পেস্ট লাগাই দিচ্ছে, এখানে হাফ 2/3, 3/4, 2/3, 3/4, 4/5, এরকম ডট 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 এরকম দিচ্ছে। সর্বশেষ পদটা দিচ্ছে হচ্ছে কত, মানে n তম পদ, n/n+1, n তম পদ হচ্ছে আমাদের n/n+1, এটা আমাদের দেওয়া আছে। তো এই যে মানগুলো আমাদের আছে আমি দেখে বুঝতে পারতেছি সব থেকে ছোট হচ্ছে আমাদের এইটা হাফ, হাফ সব থেকে ছোট, 2/3 এর থেকে একটু হলেও বড় হবে, 3/4 আমাদের আরো একটু বড় হবে, সামান্য পরিমাণ বড় হবে, খুব বেশি না, তবে তুলনামূলক ভাবে এটা হচ্ছে সব থেকে ছোট। আর এটা যেহেতু এটা ছোট এবং এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে এটাকে আমরা লিখবো ইন এস লিখবো, এখানে এস দ্বারা প্রকাশ করছে ইন এস। এটা কত, ইন মানে হচ্ছে সব থেকে ছোট যেটা, এটা হচ্ছে আমাদের হাফ। আর সব থেকে বড় কোনটা সেটা কিন্তু আমি জানি না, এখানে এন তম পদ দিছে, সব থেকে বড় ওইটা, যেহেতু এই ধারাটা চলতে আছে, ধারা না, এখানে প্লাস মাইনাস ইউজ করা হয় না, এগুলো ধারা হবে না, কমা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে অনুক্রম। এই জিনিসটার ক্ষেত্রে যেহেতু এটা বাড়তে আছে, তো এটা সব থেকে বড় যে মানটা, এই মানটা আমরা ইনফিনিটি ধরে নিব। তাহলে ইনফিনিটি ধরে নিলে এটা হয় ∞/∞+1, তার মানে আমার সাব এস, সাব এস, এস ইউ পি মনে হয় এটা, হ্যাঁ সাব এস, এটা আপনি ∞/∞+1 দিবেন। যদিও এটার আসলে ∞/∞ আইসা পরে, এটার কোনো এরকম নির্দিষ্ট মান নেই, এটা আমরা অসংজ্ঞায়িত ধরি। তবে এখানে 1 হতে পারে, কোন একটা যুক্তিতে এটা 1 হয়, এটা অনির্ণয় ফরম্যাট আবার ইয়ে হয়, কারণ এই মানটা আসলে কত সেই মানটা কিন্তু আমরা জানি না, যেহেতু মানটা জানতেছি না সেক্ষেত্রে আমরা অনির্ণয় বলতে পারি। বাট উপরে নিচে যেহেতু সেম জিনিস, এটাকে আমরা 1 বলতে পারি, অনেকে ভগ্নাংশের উপরেও 2 নিচেও 2 আমরা 1 বলবো, 5/5 আমরা 1 বলবো, এরকম একটা বড় সংখ্যা যত হয়, যেহেতু উপরে নিচে সেম জিনিস আছে আমরা এটাকে 1 বলবো। শুধু ইনফিনিটির ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে, মানে আরো একটা সম্ভাব্য মান থাকতে পারে, তবে এখানে সাব এস আমরা 1 রাখলাম, আর এটা হচ্ছে 0/0 কিন্তু আমাদের অনির্ণয় ফরম্যাট। তো ∞/∞ আর 0/0 এটা আমাদের আমরা 1 ও ধরতে পারি, কারণ হচ্ছে উপর নিচে যেহেতু সেম, তবে এটা আর এটা মূলত হচ্ছে অনির্ণয় ফরম্যাট। তবে আমরা অ্যানসারে যদি এগুলোর ক্ষেত্রে মানে ম্যাথ যদি এরকম আসে আর অ্যানসারের ক্ষেত্রে যদি আমাদের 1 দেওয়া থাকে, তাহলে আমরা 1 দাগায় দিয়ে আসবো। তাহলে এখানে সাব এস হচ্ছে আমাদের 1, তো এখানে সাব এস চাইছিল এবং অপশনে 1 ছিল, 1 এর নিয়েও যে কথাটা সেটা ছিল না, এই কারণে আমরা এই 1 কে দাগায় দিয়ে আসবো। তারা এটা চাইছিল প্রশ্নে, তারা এটা চাইছিল, এটা চাইছিল না, যে কোনো একটা চাবে। এরপরে আরো একটা দেখাইলে আপনাদের আসলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, তো এরপর আমরা পরবর্তী টাইপে যাইতে পারবো। এস সমান দিতে হচ্ছে x such that x belongs to z, x belongs to z এবং
8 থেকে বড় অথবা সমান x² এটা থেকে বড় বা সমান হচ্ছে 27। এটা একটা সেট গণনা পদ্ধতি দেওয়া আছে। এটার গরিষ্ঠ নিম্ন সীমা, গরিষ্ঠ নিম্ন সীমা যেহেতু বলছে মানে সব থেকে ছোট যেটা সেটাকে আমরা INF দ্বারা প্রকাশ করি এবং এটা যেহেতু S দ্বারা প্রকাশ করছে S লিখবো এবং এটাকে আমরা তালিকা পদ্ধতিতে নিব। নেওয়ার পর হচ্ছে সব থেকে ছোট যে মানটা হবে সেটা এখানে আমরা বসাবো এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করা যায় যে এই জিনিসটা আমরা এখন সলভ করতে পারবো। আচ্ছা, আর পরবর্তীতে যদি আমরা যাই, নিচের কোনটি সঠিক? আচ্ছা, আমাদের যে সকল বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ আছে, এই বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগটা আপনাদেরকে মনে হয় একটু বুঝিয়ে দিলে আমাদের ভালো হয়, আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারতেন জিনিসটা। তো আমাদের যত প্রকার সংখ্যা আছে এই সংখ্যা মূলত হচ্ছে, এই সংখ্যা যেটা আমরা বলি এই সংখ্যা হচ্ছে দুই প্রকার। তাহলে প্রথমে কি ভাইয়া? প্রথমে হচ্ছে সংখ্যা। এই সংখ্যা হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। তো আজকের আলোচনায় আমাদের এটা নাই, আমরা আজকে আলোচনা করব এটা নিয়ে, মানে বাস্তবে যে সকল মান সম্ভব, যে সমস্ত সংখ্যাগুলো আসলে সম্ভব, যে সমস্ত সংখ্যা দিয়ে বাস্তব সমস্যার সমাধান করা সম্ভব, ওই জিনিসগুলাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা আমাদের দুই ধরনের হয়, দুই ধরনের, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। এই বাস্তব সংখ্যাকে আমাদের বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। আর মানে কি? রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাকে আমাদের এই দুই ভাবে প্রকাশ করা হয়। এই বাস্তব সংখ্যার মধ্যে হচ্ছে আমাদের আবার এই মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয় আর এটাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। কাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা আমাদের একটু জানা থাকা প্রয়োজন, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। তাহলে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। মূলদ কারে কয়? যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ওইটা হচ্ছে মূলদ, আর যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ। আমরা অমূলদ খুব সহজে মনে রাখবো, তাহলে মূলত আমরা বের করতে পারবো, অর্থাৎ কিউ প্রাইমের মান আমার কি কি হতে পারে। কিউ প্রাইমের মান আমাদের হতে পারে যেমন হচ্ছে যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয়, যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় সেগুলোর উপর রুট থাকবে। √2 হতে পারে, √3 হতে পারে, √5 হতে পারে, এরকম জিনিসগুলা। এবং এই সংখ্যাগুলা কিন্তু অমূলক। এই অমূলক সংখ্যার সাথে আমাদের যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে ওই স্বাভাবিক সংখ্যা যেগুলা 1 2 3 4 বা -1 -2 -3 এরকম হতে পারে। তো এরকম স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, এগুলো যদি এগুলোর সাথে এই অমূলদের সাথে যদি গুণ করি, যোগ করি বা ভাগ করি অথবা বিয়োগ করি, সেগুলো একটা একটা অমূলদ সংখ্যা হবে। যেমন √2 সাথে আমি 3 গুণন করলাম, 3 তো একটা মূলদ সংখ্যা, কিন্তু এই অমূলদ সংখ্যার সাথে গুণন করার কারণে এই সম্পূর্ণটা হয়েছে আমাদের অমূলদ সংখ্যা এবং এটাকে আমরা কিউ প্রাইম দ্বারা প্রকাশ করি। আর এটা হচ্ছে মূলদ। মূলদ মানে তো বুঝেন যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় বা যে কোনো ধরনের ভগ্নাংশ হতে পারে, যেমন 2/3 এটা একটা মূলদ সংখ্যা। আর পৌনঃপুনিক যুক্ত যে সংখ্যাগুলো আছে ওইগুলাও কিন্তু আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ দিতে পারেন। তো পৌনঃপুনিক যুক্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়বে। আচ্ছা, এই মূলদ সংখ্যা আমার আবার হচ্ছে দুই ধরনের।
এই মূলত আবার কয় ধরনের আমাদের? দুই ধরনের। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ, আর একটা হচ্ছে ভগ্নাংশ। তো একটা কি বললাম? পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যা কি আর ভগ্নাংশ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যাকে আমাদের জেড দ্বারা প্রকাশ করা হয়। এটা আপনারা মনে রাখবেন, যত পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যাও কিন্তু আমাদের আবার তিন ধরনের হয়: ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক। ধনাত্মক, শূন্য আর হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক সংখ্যাকে আমাদের এন দ্বারা প্রকাশ করা হয়, আর শূন্য তো আমাদের শূন্য, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ ঋণাত্মক সংখ্যা। এটা আমাদের আসলে কোনো কিছু এরকম জিনিস দ্বারা আমাদের প্রকাশ করা হচ্ছে না। আর ভগ্নাংশ সংখ্যা যা আমাদের আছে, এই ভগ্নাংশ সংখ্যা আমাদের দুই ধরনের হয়। ভগ্নাংশ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আর এগুলাকে আসলে কোনো কিছু দ্বারা প্রকাশ করা হয় না। আর এই যে এই কোন হিসাব বরাবর আপনারা জিনিসটা মনে রাখবেন, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের আর, এবং আর থেকে হচ্ছে আমাদের কিউ পাওয়া যায়, আর কিউ থেকে হচ্ছে আমাদের জেড পাওয়া যায়, জেড থেকে হচ্ছে আমাদের এন পাওয়া যায়। মানে আর এর একটা অংশ হচ্ছে আমাদের কিউ। মানে আর মানে যত প্রকার বাস্তব সংখ্যা আছে, এর মধ্যেই একটা প্রকার সংখ্যা হচ্ছে মূলদ, আর একটা হচ্ছে আমাদের আর থেকে আমাদের কি পাওয়া যাবে? অমূলদ পাওয়া যাবে, কিউ প্রাইম। বাট কিউ আর কিউ প্রাইম কিন্তু দুই জিনিস। দুইটার দুইটার আপনার এই জিনিসটা মনে রাখতে হবে, কিউ এবং কিউ প্রাইম মানে হচ্ছে মূলদ এবং অমূলদ, এই দুইটার মধ্যে কি মিল আছে? এমন কোন সংখ্যা আছে যেটা দুইটাই হয়? এরকম কিন্তু কোনো কিছু নেই। তার মানে এটা হচ্ছে আমরা ফাঁকা দিতে পারি, এটাকে আমরা ফাঁকা দিতে পারি। মানে হচ্ছে মূলদ এবং অমূলদ দুইটা সংখ্যাই হতে, মানে দুইটার মধ্যেই পড়ে এমন কোনো সংখ্যা নেই। হয়তো মূলদ হবে, না হয় অমূলদ হবে। এই কারণে এই জিনিসটা আমরা মনে রাখবো যে কিউ এবং কিউ প্রাইম এই দুটার ইন্টারসেকশন। আমাদের সেটের অধ্যায় যদি আমরা পড়ে থাকি নবম দশম শ্রেণীতে, দুইটার মধ্যে আছে এমন সংখ্যা নিয়ে কিন্তু গঠিত সেটটা আমাদের তৈরি হয়, সেটা কিন্তু আমাদের ছিল না। মানে ওইখানে কাজটা ওই রকমই ছিল, তো ওই রকম কোনো সংখ্যা কিন্তু এখানে নাই। এই কারণে আমরা এটা ফাঁকা রাখবো। আর আর এটা হচ্ছে আমাদের উপসেট চিহ্ন, উপসেট। তো আর হচ্ছে আমাদের সব থেকে বড়, সব থেকে বিস্তৃতি সব থেকে বড়, এর থেকে কম হচ্ছে কিউ, এর থেকে কম হচ্ছে জেড, এর থেকে কম হচ্ছে এন। তাহলে এই শ্রেণী বিভাগটা আমরা একটু বুঝবো এবং হচ্ছে এই সম্পর্কগুলো আমরা একটু মনে রাখবো, তাহলে আমাদের অনেকটুকু কাজে দিবে। বলছে নিচের কোনটি সঠিক? আপনাকে দিতে হচ্ছে জেড উপসেট এন, এরপর হচ্ছে এন উপসেট আর। আপনার এমসিকিউ এগুলা আসছে, তো এই কারণে সমাধান দিতেছি। কিউ এবং কিউ প্রাইম এই দুইটার এরকম হয় হচ্ছে আর দেওয়া আছে, এটা আর একটা দেওয়া আছে হচ্ছে কিউ এবং কিউ প্রাইম এই দুইটা ফাঁকার সমান নয়। মানে ফাঁকা যেটা আমাদের, এই ফাঁকার সমান নয়, এটা দেওয়া আছে। তো এই দুইটা তো অবশ্যই ফাঁকা হবে, কিউ এবং কিউ প্রাইম আমাদের ফাঁকার সমান হবে, তাহলে এটা হইতে পারে না। এবং ফাঁকা এবং আর তো এক জিনিস না, আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, এটাও হতে পারে না। এবং ন্যাচারাল নাম্বার মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা আমরা বলি, আর জেড হচ্ছে আমাদের
ধনাত্মক ঋণাত্মক এগুলা, তো এটা কিন্তু হতে পারে না। রিয়েল নাম্বার থেকে আমরা n পাইতে পারি, এটা আমাদের হবে কারেক্ট অ্যান্সার। তো এটা আমাদের একটা এমসিকিউ আসছিল। এখানে একটা কথা একটু ঘুরিয়ে দিছিল, যে একটা সেট দিয়ে বলছে সুপ্রিমাম কত। সুপ্রিমাম, সুপ্রিমাম মানে বলতে বোঝায় হচ্ছে আপনার সর্বোচ্চ মান যেটা ওইটাকে কিন্তু বোঝাইছে। তো এরকম একটা এমসিকিউ আসছিল। বাস্তব সংখ্যার ক্ষেত্রে বাস্তব সমস্যার স্বীকার্যের ক্ষেত্রে সংযোগ বিধির উদাহরণ কোনটি? সংযোগ বিধি, সংযোগ বিধি মানে কি? আপনার হচ্ছে a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এই দুইটা এখানে যোগ আকারে থাকবে, এখানে এই দুইটা যোগ আকারে থাকবে এবং এই দুইটা সমান হবে, এটাকে বলা হয় সংযোগ বিধি। এটা কি? এটা হচ্ছে আমাদের সংযোগ বিধি। আর a প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, এটা হচ্ছে বিনিময় বিধি। এই বিধিগুলো আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে বিনিময় আর এটা হচ্ছে সংযোগ। তো আপাতত এই দুইটা জিনিস আপনারা মনে রাখেন, যে বিনিময় বিধি জিনিসটা কি আর সংযোগ বিধি জিনিসটা কি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা অনেক ম্যাথ কিন্তু সমাধান করতে পারি। এখানে বলছে কোনটি মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা এখানে আমাদের ছিল হচ্ছে √5 ডিভাইডেড বাই √of 125। মানে 5 এর উপরে রুট আছে দেখে বিদায় আপনারা বুঝলেন না যে এটা একটা অমূলদ সংখ্যা। এটা কিন্তু অমূলদ সংখ্যা হবে না, কারণ 125 এর বর্গমূল আপনি কি লিখতে পারেন, যেমন এখানে √5 আছে। আচ্ছা, এটা একটু করি, যদিও এটা দেখা একটু অমূলদের মতো মনে হচ্ছে, বাট এটা একটা মূলদ সংখ্যা। মানে 5 × 25 লিখতে পারেন, 25 কে রুট করলে হয় 5, মানে 5√5। এটা আর এটা কাটা যাবে, 1/5 হবে। 1/5 যে একটা মূলদ সংখ্যা, কারণ এইটারই কিন্তু মান হচ্ছে এইটা, তো এটা একটা মূলদ সংখ্যা হবে আমাদের। তাহলে এই জিনিসগুলো আমরা খুব সুন্দর মাথায় সমাধান করব। এরপর আমরা তাহলে কি সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং হচ্ছে সংখ্যার প্রকারভেদ, কিছু স্বীকার্য, কিছু বিধি, এই বিষয়গুলো আমরা পড়ে ফেলব। এরপর আসেন অসমতার সমাধান। এটা অসমতা আপনাকে দিবে, এটা সমাধান করবে। 2x - 9 পরম মান 7। এই যে পরম মান আছে, এই পরম মান আপনি উঠাইয়া দিবেন। পরম মান উঠাইলে এখানে যেহেতু +7, এখানে হবে -7, এবং এখানে এই চিহ্নটা আপনি এখানেও দিবেন। আর এখানে আমি পরম মান উঠাইয়া দিচ্ছি, যা আছে দেখা দেখা উঠাবেন। তাহলে পরম মান উঠিয়ে দিলে আমাদের এই ঘটনাটা ঘটবে। পরম মান উঠিয়ে দিলে এখানে যে সংখ্যাটা থাকবে ওটার বিপরীত চিহ্ন যুক্ত আমি এখানে লিখব, এবং এই চিহ্নটা এখানে এক্সট্রা করে দিব। এখানে যেহেতু 9 বিয়োগ আকারে আছে, আমি 9 যোগ করব। -7 যোগ 9, এখানে হবে 2x, এখানে হবে 7 + 9, তাহলে এখানে হয় আমাদের 2, এখানে হয় 2x, আর এখানে হয় কত? 16। এবার প্রত্যেকটা মানে 2 দ্বারা ভাঙা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আপনার অ্যান্সারটা এইভাবে দেওয়া নাই, অ্যান্সারটা কিন্তু এটাও হয়, বাট আপনার এইভাবে দেওয়া নাই।
আপনি দুইটা দুইটা নিয়ে ভাবেন। এখানে মানে এক্স এর মানটা একের থেকে এক বড় হবে, এক্স এর মান যাই হোক না কেন ওইটার তুলনায় এক বড় হবে, অর্থাৎ এক্স এর মানটা একের তুলনায় ছোট, একের তুলনায় ছোট এরকম মান কিন্তু অনেক আছে এবং 8 এর থেকে বড়, অর্থাৎ 1 এবং 8 এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হতে পারবে না। 8 এর থেকে বড় এবং 1 এর থেকে ছোট যে মানগুলো আছে সেগুলো গ্রহণযোগ্য হবে। তো এটাকে আমরা দেখেন একদম 1 এর থেকে ছোট আমরা মাইনাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু প্রকাশ করতে পারি, এবং ইনফিনিটি কি আসলে সম্ভব, এই মানটা আসলে কত এটা আমরা বলতে পারি, এটা কিন্তু বলা যাবে না। এই কারণে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে এটা ব্যতীত, এটা হচ্ছে আমাদের 1 কিন্তু 1 ব্যতীতই আমাদের গ্রহণযোগ্য, কারণ 1 এর থেকে ছোট হতে হবে, 1 এর সমান তো আর হওয়া যাবে না। এই কারণে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এখানে আমরা ইউনিয়ন দিব এবং এখানে দিব আমরা 8, এখানে ইনফিনিটি, প্রত্যেকটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। তো এইভাবে আমরা এই জিনিসটাকে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো অসমতার এরকম সমাধান সংক্রান্ত ম্যাথ আমি আর করাইতে চাই না, এই প্রত্যেকটা ম্যাথই আপনারা করতে পারবেন। শুধু এই এতটুকু জিনিস মনে রাখবেন, ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ব্যতীত, আর থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে সহ, আর সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে শুধুমাত্র। এই কথা তিনটা মনে রাখবেন। অর্থাৎ -1 থেকে 1 আমি বললাম, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, মানে -1 এবং 1 এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা মানই গ্রহণযোগ্য, কিন্তু এই দুটো ব্যতীত মাঝখানে যে দুটো আছে। আর যখন আমি থার্ড ব্র্যাকেট দিব তখন বোঝাবে এই দুইটা মান সহ এই দুটার মাঝখানে যত মান আছে সেই মানগুলো গ্রহণযোগ্য। আর যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে শুধুমাত্র এই দুইটা মানে গ্রহণযোগ্য হবে। তো অসমতার সমাধান সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আপনারা করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা এবং অসমতা। বাস্তব সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো আমাদের ছিল এবং সংখ্যার প্রকারভেদ, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, কিছু বিধি ছিল, এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। এন্ড হচ্ছে অসমতার যে সমাধানগুলো, এই সমাধানগুলো দেখবেন। এই অধ্যায়টা খুবই ছোট্ট একটি অধ্যায় এন্ড খুব টাফ, খুব কঠিন ম্যাথ এই অধ্যায় থেকে আসে না। আমি সৃজনশীলের জন্য বলি পড়া প্রয়োজন নেই, শুধু বিগত বছরগুলোতে যে এমসিকিউ গুলো আসছে এইগুলো আগে দেখে একটু কভার করার চেষ্টা করেন। তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে আবার যে অধ্যায়টি নিয়ে আসবো সেটাও অনেক সিম্পল একটি অধ্যায়, সেটা হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। তো আমরা আগামী দিন হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।